ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের নিয়মিত ক্লাসগুলো ফলো করছো। তো শিক্ষার্থীরা, আমি আজ ক্লাস শুরু করার আগে একটু উপদেশ দেওয়ার মতো কিছু বলতে চাচ্ছি, বিশেষ করে যারা পরীক্ষার্থীরা তোমাদের কিন্তু আর বেশি দিন সময় নাই। একটা প্রবাদ আছে না, যে আমরা জানি যে একটা রাখাল বালকের গল্পটি কি করেছিল, প্রতিদিন বলতো বাঘ আসবে, বাঘ আসবে, বাঘ আসছে, এরকম বলতো। একদিন কিন্তু সত্যি সত্যি বাঘটা চলে এসেছিল, আর সাথে সাথে কিন্তু রাখাল বালক সেদিন ধরা খেয়েছিল। তো আমাদের কিন্তু আমি সেই কথাটা দিয়ে তোমাদেরকে সেই কথাটাই স্মরণ করে দিতে চাচ্ছি যে পরীক্ষা পিছাচ্ছে, আর সেই পিছাতে 5 মাস চলে গেছে। এখন বাঘ চলে আসার মতোই ঘটনাটি, অর্থাৎ পরীক্ষাটা কিন্তু খুব নিকটে, যে কোনো সময় তোমাদের রুটিন দিয়ে দিবে। আর সেজন্য বলছি, তোমরা স্পিডটা বাড়িয়ে দাও শতগুণ, যতটুকু সম্ভব। শুধু নির্দিষ্ট কাজ ছাড়া, অর্থাৎ আমাদের যে নিয়মিত প্রতিদিনের যে কাজগুলো করতে হয়, ওই কয়েকটা জিনিস বাদ দিয়ে বাকি সময়টুকু তোমরা লেখাপড়ায় কাজে লাগাও। আর প্রথম বর্ষে যে স্টুডেন্টরা আছো তাদেরকে আমি একটু সতর্ক করার চেষ্টা করছি যে তোমরা প্রথম অনলাইন ক্লাস, অনলাইন সিটি তোমরা দিয়েছিলে, মডেল টেস্টে দিয়েছিলে, আবার আগামী মাসে কিন্তু তোমাদের আরেকটি অনলাইন সিটি হবে। তো সেজন্য তোমরা এই প্রতিটা ক্লাসের পড়াগুলোকে গুরুত্ব দিবে, কারণ পরীক্ষার যখনই রুটিনটা হয় তখনই তোমরা আমাদের কাছে ফোন করো, সিলেবাস কতটুকু পড়তে হবে, কেন পড়তে হবে। তোমাদের তো প্রতিদিনই ক্লাস হচ্ছে, তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে ফেলো, আর তখন শুধু রিভিশন দেবে। শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে নিয়ে এখন ক্লাসে যাচ্ছি। তো তোমরা তো জানোই শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে পর্বটি অনেক বড় এবং আমার নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা সম্ভব না, তাই আমি 2টি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি পরবর্তী শ্রেণীবিন্যাসগুলো নিয়ে, অর্থাৎ পরবর্তী পর্বগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তো শুরু করা যায়। তো শিক্ষার্থীরা, তার আগে আমি তোমাদেরকে আরেকটু বলছি, তোমরা এখনই বই, খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ যেই কথাগুলো আমি বলি সেগুলো এমসিকিউ থাকে, তারপর জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলোও থাকে, আবার সৃজনশীল তো অবশ্যই থাকে। তাই প্রশ্নগুলো সাথে সাথেই তোমরা লিখে ফেলবে, আর আমি যা বোর্ডে লিখবো সেটাও লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রাণী পর্ব, মেজর পর্ব হচ্ছে প্রাণীর মেজর পর্বগুলো হচ্ছে কয়টি ছিল শিক্ষার্থীরা, মনে আছে তো? শিক্ষার্থীরা, মেজর পর্ব কয়টি? মেজর পর্ব ছিল, দেখি তোমরা লিখতে পারো কিনা পূর্ব ক্লাস থেকে মনে করে, মেজর পর্ব কয়টি ছিল? হ্যাঁ, তাহলে তোমরা লিখে ফেলো, আমি আবার লিখছি, যারা ভুলে গেছো মনে করো। এই 9টির মধ্যে 8টি ছিল অমেরুদণ্ডী বা নন কর্ডাটা, আর 1টি ছিল কর্ডাটা। ঠিক আছে, আমি পর্বগুলো একবার লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো এবং সাথে সাথে লিখে ফেলো। প্রথম পর্ব ফাইলাম 1। ফাইলাম 1 হচ্ছে কি ছিল? পরিফেরা, পরিফেরা। তারপরে ফাইলাম 2। ফাইলাম 2 ছিল নিডারিয়া, NIDARA, CNIDARA। তৃতীয় পর্বটি হচ্ছে প্লাটিহেলমিনথেস, PLA, TYT, প্লাটি, HEL, হেল। হ্যাঁ, প্লাটি হেল, HEL, হেল, MIN, মিন, THES, প্লাটিহেলমিনথেস। 4 নম্বর পর্বটি হচ্ছে কে? নেমাটোডা, NEMA, TODA, নেমাটোডা। তো শিক্ষার্থীরা, এটা কিন্তু আরেকটি নাম ছিল,
নেমাথেল মেনথেস, পূর্বে এটাকে বলা হতো নেমাথেল THEL থেল মিনথেস, পূর্বে এর নাম ছিল নেমাথেল মিনথেস, এখন এটাকে নেমাটোডা বলা হয়। 5 নম্বর যে আমাদের পর্বটি সেটি হচ্ছে মলাস্কা, MOLLUSCA, মলাস্কা পর্ব। আর 6 নম্বর পর্বটি হচ্ছে শিক্ষার্থীরা তোমরা নেমাটোডার পরে মলাস্কা, অ্যানিলিডা, মলাস্কার পরে অ্যানিলিডা, ANNILIDA, অ্যানিলিডা। আমি বোর্ড মুছে আবার উপরের দিকে যাচ্ছি শিক্ষার্থীরা, পর্বগুলোর নাম আমি আবার লিখছি, তোমরা খেয়াল করো। 6 নম্বর পর্বের পরে কোন পর্বটি হবে এবার? 7 নম্বর পর্বটি হচ্ছে পর্ব মানে ফাইলাম। 7 নম্বর ফাইলামটি হচ্ছে কে? অ্যানিলিডার পরে আর্থ্রোপোডা, ARTHO, আর্থ্রো, PODA, আর্থ্রোপোডা। শিক্ষার্থীরা এবার কত নম্বর? 8 নম্বর। 8 নম্বর পর্বটা হচ্ছে কে? একাইনোডার্মাটা, ECHI, একাই, অ্যানোনো, একাইনো, DER, ডার, MATA, একাইনোডার্মেটা। আর 9 নম্বরটি হচ্ছে পর্ব কর্ডাটা, CHOR, DATA। শিক্ষার্থীরা এই পর্বগুলোর নাম লেখার পিছনে আমার একটি কারণ আছে। তোমরা তো জানো যে পর্বগুলো কিন্তু একটা সিরিয়াল মেনটেন্স করে। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, তোমাদেরকে যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত তুমি কোন কোন ক্লাসগুলো পড়ে আসছো, ধারাবাহিকভাবে তোমাকে বলতে হবে যে 1-এর পরে 2, 1 থেকে 2 থেকে 3, এইভাবে করে আমি 9 থেকে 10 পর্যন্ত উঠেছি। তার মানেটা কি? সেখানে একটা ধারাবাহিকতা আছে। অর্থাৎ তুমি যদি বলো 1, 7, 2, 3, 9, 10 এইভাবে বলো, সেটা হবে না। কারণ তুমি 1-এর যোগ্যতা অর্জন করার কারণেই তুমি 2-তে উঠেছো, 2-এর যোগ্যতা অর্জন করে তুমি ক্লাস 3-তে উঠেছো। ঠিক একইভাবে এই পর্বগুলো একটা নির্দিষ্ট সিরিয়াল মেনটেন্স করে। অর্থাৎ যখন পরিফেরা পর্বটি হচ্ছে 9টি পর্বের সবচেয়ে অনুন্নত প্রাণী পর্ব হচ্ছে পরিফেরা পর্ব থেকে যখন বৈশিষ্ট্যগুলো আরেকটু উন্নত হয় তখন নিডারিয়া হয়। নিডারিয়া থেকে যখন পর্বগুলো আরেকটু উন্নত হয় তখনই কিন্তু প্লাটিহেলমিনথেস। এইভাবে ধারাবাহিকতায় শেষ পর্যন্ত কর্ডাটায় এসছে। সেজন্য তোমাদেরকে আমি আবার সতর্ক করছি, তোমরা যখন বোর্ড পরীক্ষা দিয়ে ভাইবা বোর্ডে যাবা তখন অনেক এক্সটার্নাল তোমাদেরকে প্রশ্ন করে থাকে যে পর্বগুলোর নাম বলো। এটা আসলে উদ্দেশ্য কি জানো? সেটা উদ্দেশ্য হচ্ছে তুমি ধারাবাহিকভাবে বলছো কিনা, নাকি এলোমেলো বলছো। তো অনেকে মনে করে 9টি পর্ব বললেই হলো, এটা মারাত্মক ভুল। তোমাদেরকে 9টি পর্ব সিরিয়াল মেনটেন্স করে বলতে হবে। যাই হোক শিক্ষার্থীরা, আজ আমি মূল টপিক্সে আসছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে পরিফেরা আর নিডারিয়া প্রথম 2টি পর্ব নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর আজ আমি আলোচনা করব সেটি কোনটি? 3য় পর্ব। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছো। আমি তোমাদের প্রশ্ন করছি, আমি যে 9টি পর্ব লিখলাম, তাহলে 3য় পর্বটির নাম কি? শিক্ষার্থীরা তোমরা কে কে লাইভে আছো? হ্যাঁ, রকি আলম, দীপক, অনিমা ইসলাম, 17 জনকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। তোমরা আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে সৃজনশীল, MCQ, জ্ঞানমূলক অনুধাবন প্রতিটাই আসে, প্রতিটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট। আমি যতটুকু ক্লাস টাইমটাতে তোমাদের সাথে আলোচনা করছি, প্রত্যেকটা থেকেই যে তোমরা দেখবা যে বোর্ড পরীক্ষা দিতে গেলে অনেক কিছুই তোমাদের কাজে আসবে। তো শিক্ষার্থীরা বিশেষ করে আমি যা বোর্ডে লিখবো তা তোমরা খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? তো আমি এখন 3য় পর্বের কথা জিজ্ঞাসা করেছিলাম, আর তোমরা অবশ্যই তোমাদের রোল এবং কোন সেকশন, অর্থাৎ A1G না A1B, সেটা লিখে ফেলবে, আমার বুঝতে সুবিধা হবে। তো শিক্ষার্থীরা আমি এখন যাচ্ছি 3য় পর্ব
ফাইলাম 3 নম্বর ফাইলামটা কি ছিল? ফাইলাম 3-তে কি ছিল? পরিফেরা, নিডারিয়া, তারপর কি ছিল? নিশ্চয়ই তোমরা তখন লিখে ফেলছো, প্লাটিহেলমিনথেস, PLATY, প্লাটি, HEL, হেল, MIN, মিন, THES, প্লাটিহেলমিনথেস। হ্যাঁ শিক্ষার্থীরা, প্রত্যেকটা নামের পিছনে অবশ্যই কারণ থাকে। এই পর্বটা যে নাম দেওয়া হয়েছে সেটা প্রাণীর বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু নামটা দেওয়া হয়েছে। এখন যদি আমরা এই পর্বটাকে ভাঙি তাহলে কি আসবে? প্লাটিস। এটাকে যদি ভাঙে তাহলে গ্রিক শব্দ, এটা একটা গ্রিক প্লাটিস, PLATY, হ্যাঁ প্লাটিস, প্লাটিহেলমিনথেস, হ্যাঁ প্লাটিস, TYS। এই অর্থটা হচ্ছে কি জানো? এটা অর্থ হলো চ্যাপ্টা। তাহলে প্লাটিস অর্থ হলো চ্যাপ্টা। আর মিনথেস, হেলমিনথেস, HELMINTHES, হেলমিনথেস শব্দের অর্থ হলো ক্রিমি। এইবার তোমরা স্পষ্ট হয়ে গেছো যে প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা ক্রিমি। আচ্ছা শিক্ষার্থীরা, এই পর্বটির নাম যে সর্বপ্রথম যে নামকরণ করেছেন সেই বিজ্ঞানী নাম তো আমাদের অবশ্যই জানা উচিত। তাহলে আমরা যদি এমসিকিউ প্রশ্ন করি যে প্লাটিহেলমিনথেস পর্বের নামকরণ করেছেন কোন বিজ্ঞানী, তাহলে তোমরা লিখে ফেলো মিনট, বিজ্ঞানী মিনট সর্বপ্রথম প্লাটিহেলমিনথেস পর্বের নামকরণ করেছেন। কত সালে আমি কিন্তু পরে আবার ধরবো, দেখে তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো এবং শিখে ফেলবে। সময় থাকলে আমি আবার এমসিকিউ আকারে ধরতে পারি। তাহলে মিনট, এবং সেটা ছিল 1800, আবিষ্কার করেছেন 1876 সালে। 1876 সালে বিজ্ঞানী মিনট প্লাটিহেলমিনথেস পর্বের নামকরণ করেছেন। এখন এই পর্বের জীবন্ত প্রজাতির সংখ্যা আমরা একটু জেনে নিই। এই পর্বের জীবন্ত প্রজাতির সংখ্যা কত হতে পারে শিক্ষার্থীরা? একটু আমার সাথে সাথে লিখে নাও, দ্রুত করবে। জীবন্ত প্রজাতির সংখ্যা, কারণ মৃতগুলোকে কাউন্ট করা হয় না। প্রজাতির সংখ্যা হচ্ছে 29,000। তোমরা বানান করে লিখে ফেলো, সবচেয়ে ভালো হয়। 29,487টি। এই হচ্ছে জীবন্ত প্রজাতির সংখ্যা। শিক্ষার্থীরা, এই পর্বের আমরা কিভাবে চিনব? এই পর্বের প্রাণীগুলো হচ্ছে অবশ্যই পরজীবী, অধিকাংশ পরজীবী। এরা আমাদের মানুষসহ বিভিন্ন গৃহপালিত প্রাণীদের অন্ত্রে বসবাস করে। এরা কি করে? আমাদের অন্ত্রে থেকে আমাদের ক্ষুদ্রান্ত্রের টিস্যুগুলোকে ক্ষত বিক্ষত করে তারপরেও আমাদের খাবারগুলো তারা খেয়ে বেঁচে থাকে। তো শিক্ষার্থীরা, এখন এই পর্বের প্রাণীগুলো কিছু প্রজাতি আছে যারা বাইরে অবস্থান করে, অর্থাৎ প্রাণীর বাইরে তারা স্বাধীনভাবেও বসবাস করে। হ্যাঁ, তো এই পর্বের প্রাণীগুলো অবশ্যই চ্যাপ্টা, ফিতা বা পাতার নাই। এখন আমি এই পর্বের প্রাণীগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। তোমরা আমার সাথে সাথে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যটা দ্রুত লিখে ফেলো। বৈশিষ্ট্য 1। বৈশিষ্ট্য 1। তাহলে পর্বের নাম থেকে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য দিতে পারি। এই পর্বের প্রাণীগুলো কি? চ্যাপ্টা আকৃতি। হ্যাঁ, প্রাণীগুলো চ্যাপ্টা। কিসের মতো? পাতা বা ফিতার মতো। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে এদের কিন্তু মনে রাখবা, এদের কিন্তু তোমার রেচনাঙ্গ শিখাকোষ
এদের যে রেচন অঙ্গ আছে, এক্সেপশনাল বৈশিষ্ট্যগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবে। অনেক বৈশিষ্ট্য আছে, এক্সেপশনাল বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলো তার জন্যই প্রযোজ্য সেই বৈশিষ্ট্যগুলোকে সবসময় আগে দেওয়ার চেষ্টা করবে। আর যেগুলো সাধারণ বৈশিষ্ট্য সেগুলো পরে দিলেও হবে। তাহলে রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ, তাদের রেচন অঙ্গ শিখাকোষ। তাদের কিন্তু তোমার শ্বসনতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহন সংবহন তন্ত্র অনুপস্থিত। এদের রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র এ ধরনের অনুপস্থিত আছে। তারপরে দেখো অনুপস্থিত আর আছে হলো এদের পুষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, পুষ্টিতন্ত্র অসম্পূর্ণ সম্পূর্ণ। এটা মানে কি বুঝতে পেরেছ? তাদের মুখছিদ্র আছে কিন্তু পায়ুছিদ্র নাই। মুখছিদ্র আছে, মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত নয় আর কি। মুখ ছিদ্রটা ঠিকই আছে কিন্তু পায়ুছিদ্র নেই, সেই জন্য মুখটাকে পুষ্টিতন্ত্রকে অসম্পূর্ণ বলা হয়, ছিদ্র নেই। শিক্ষার্থীরা আরেকটা বৈশিষ্ট্য যদি তোমরা দিতে চাও তাহলে বলতো পরিণত অবস্থায় এই পর্বের প্রাণীগুলো নিশ্চল হয়ে যায়, নড়াচড়া মুভমেন্ট কম করে। পরিণত অবস্থায় এরা কী করে? এরা নড়াচড়া কম করে, নড়াচড়া কম করে। আর এদের দেহের বাইরে কিউটিকল দ্বারা আবৃত, পাতলা কিউটিকল আছে। আর এদের কিন্তু ক্ষেত্রে তোমরা শিক্ষার্থীরা তোমরা কে লাইভে আছো আমি তোমাদের অনেকে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে এরা কিন্তু উভলিঙ্গ প্রাণী। আর এই সকল প্রাণীগুলো এরা কিন্তু উভলিঙ্গ প্রাণী আর ত্রিস্তরী, ঠিক আছে? ত্রিস্তরী এবং উভলিঙ্গ আর সিলোমবিহীন। ত্রিস্তরী এরা হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী। এরা ত্রিস্তরী, উভলিঙ্গ আর সিলোমবিহীন আর উভলিঙ্গ প্রাণী, লিঙ্গ প্রাণী। তো শিক্ষার্থীরা আমি বোর্ডের উপর দিকে মুছে এই পর্বের প্রাণীর উদাহরণ দিচ্ছি। অনেক উদাহরণ আছে, যেমন ভেড়ার যকৃৎ কৃমি, তারপরে আছে ফিতা কৃমি, তারপরে আছে তোমার পাতা কৃমি। আমি একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল হিসাবে। তোমরা সবসময় বৈজ্ঞানিক নামটি লিখবে। ফেসিওলা হেপাটিকা, FASCIOLA, ফেসিওলা হেপাটিকা, HEPETICA, ফেসিওলা হেপাটিকা। শিক্ষার্থীরা তোমরা কে আছো দেখি? হেপাটিকা। তাহলে আমরা মনে রাখবে যে এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে সবসময় দুটা পদ আলাদা দিতে হবে। প্রথম লেটারটাই শুধু ক্যাপিটাল লেটার হবে আর বাকি সবগুলো স্মল লেটার হবে। তাহলে ফেসিওলা HEPA হেপাটিকা। এই হচ্ছে আমার একটা পর্ব শেষ করলাম। আমরা তৃতীয় পর্বটি শেষ করেছি। এখন 4 নম্বর পর্বটি কি শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা জেনে গেছো। আমি কিন্তু প্রথমেই 9টা পর্বের নাম লিখে দিয়েছিলাম। দেখি কে বলতে পারো 4 নম্বর পর্বটির নাম কি শিক্ষার্থীরা? 4 নম্বর পর্বটির নাম হচ্ছে নেমাটোডা। তোমরা লিখে ফেলো তো সবাই। 4 নম্বর পর্বের নাম নেমাটোডা। তো শিক্ষার্থীরা আমি আবার লিখে দিচ্ছি। 4 নম্বর পর্বটির নাম হচ্ছে নেমাটোডা। নেমাটোডা। শিক্ষার্থীরা এই নেমাটোডা পর্বটির নামকরণ যে হয়েছে অবশ্যই প্রাণীগুলোর চরিত্র দেখেই কিন্তু নামকরণ করা হয়েছে। তো প্রাণীগুলো, এই পর্বের প্রাণীগুলো কীরকম হয় তাহলে আমি আগে অর্থটা লিখি। গ্রিক নেমাটোস অর্থ হচ্ছে
নেমাটোস। নেমাটোস, হ্যাঁ, নেমাটোস অর্থ হচ্ছে কি এটা সুতা। গ্রিক নেমাটোস অর্থ হচ্ছে সুতা। আর ওডিস অর্থাৎ EIDES, ওডিস মানে হচ্ছে দেহ। তাহলে সুতা আকৃতি দেহ যার সেই হচ্ছে নেমাটোডা। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে দুইটা পর্ব আছে আমাদের পরজীবী প্রাণী, তারা হচ্ছে প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা। এই দুটা পর্বের প্রাণীগুলো হচ্ছে কৃমি জাতি নামে পরিচিত, কিন্তু দুটাই কৃমি হওয়া সত্ত্বেও একটু ভিন্ন। এই জন্যে কারণ প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো এক থেকে আর একটু উন্নত পরজীবী প্রাণী যেগুলো সেটাই হচ্ছে নেমাটোডা। তাহলে আমরা আরেকবার দেখে নিই যে নেমাটোডা পর্বটির নামকরণ কে করেছেন। নামকরণ কে করেছেন শিক্ষার্থীরা মনে আছে তোমাদের? নেমাটোডা পর্বের প্রাণীদের নামকরণ কে করেছিলেন শিক্ষার্থীরা? যদি তোমাদের মনে থাকে তাহলে তাড়াতাড়ি করে লিখে ফেলো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গোগেনবার্গ, বিজ্ঞানী গোগেনবার্গ নেমাটোডা পর্বের নাম করেছিলেন। GOGEN, গোগেন, BAUR, গোগেনবার্গ। কত সালে এই পর্বে নামকরণ করেছিলেন শিক্ষার্থীরা? তোমরা অবশ্যই জানো যে 1800 কত সালে শিক্ষার্থীরা মনে করো তো? 1859 সালে বিজ্ঞানী 1859 সালে এই পর্বে নামকরণ করে। এই পর্বে জীবন্ত প্রজাতির সংখ্যা কত হতে পারে শিক্ষার্থীরা? লিখে ফেলো, পরীক্ষাতে আসে কিন্তু। জীবন্ত প্রজাতির সংখ্যা, এই পর্বের জীবন্ত প্রজাতির সংখ্যা হচ্ছে 25,000। 25,033টি। 25,033টি। শিক্ষার্থীরা তোমরা এটা সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবে, কারণ MCQর জন্য তোমাদের তো 50 ইয়া 100-র মধ্যে 75 যে তোমাদের সৃজনশীল পরীক্ষা হয়, তোমাদের রিটেন পরীক্ষা হয়, সেখানে তো 25 নম্বর MCQ আছে। তাহলে তোমাদের অবশ্যই এটা গুরুত্ব দেওয়া উচিত, আর এইগুলোর থেকে কিন্তু MCQ আসে। তাহলে আমরা জেনে গেলাম। এখন আমি দ্রুত বৈশিষ্ট্যের মধ্যে যাচ্ছি। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? তা আমরা তো জানলাম যে এটা কৃমি প্রজাতি, ঠিক আছে? তাহলে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বৈশিষ্ট্য 1। শিক্ষার্থীরা তোমরা সাথে সাথে লেখো, এগুলা পরীক্ষাতে আসে। বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি? 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কে বলো? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যটা কি হতে পারে শিক্ষার্থীরা? এদের কি আছে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য? এদের দেহটা অবশ্যই নমনীয় এবং ইলাস্টিন নির্মিত। দেহটা নমনীয়, ইলাস্টিন নির্মিত এবং 2 প্রান্ত সূচালো। দেহটা নরম বা নমনীয়, ইলাস্টিন সমৃদ্ধ। ইলাস্টিন সমৃদ্ধ, ইলাস্টিনযুক্ত এবং 2 প্রান্ত সরু। 2 প্রান্ত সরু। আরেকটা বৈশিষ্ট্য তোমরা দিতে পারো যে এদের পুষ্টিতন্ত্র সম্পূর্ণ। পুষ্টিতন্ত্র সম্পূর্ণ। পুষ্টিতন্ত্র সম্পূর্ণ। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে এই পর্বের প্রাণীগুলো কিন্তু অন্তঃপরজীবী, তবে তাদের কিছু কিছু প্রজাতি আছে স্বাধীনভাবে বাহিরে অবস্থান করে, স্বেচ্ছাসেবী স্থানে, পানিতে। এরা ফসলের এবং মানুষের ব্যাপক ক্ষতি করে থাকে। এই যেগুলা মুক্ত দেহের বাইরে যেই নেমাটোডা পর্বের প্রাণীগুলো অবস্থান করে, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এগুলো খেয়ে থাকে, এইভাবে এগুলো খেয়ে বেঁচে থাকে। শিক্ষার্থীরা পুষ্টিক নালী সম্পূর্ণ, অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। মুখ থেকে পায়ু পর্যন্ত এদের পুষ্টিক নালী বিস্তৃত।
5 পর্যন্ত বিস্তৃত। তো শিক্ষার্থীরা তোমরা লিখছো তো, আমি তোমাদেরকে আরেকবার দেখে নিচ্ছি। আর ওদের অকুশীয়, হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলো, লিখতে বিরক্ত হবে না, কারণ এই পরীক্ষার মধ্যে কিন্তু এই পর্বগুলো থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন আসে। আর অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, এরা কিন্তু অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, সিলোমযুক্ত প্রাণী, ঠিক আছে? এরা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তারপরে হচ্ছে এদের কিন্তু তোমাদের এখানে কিউটিকল আবৃত আছে, তবে অকুশীয়, সেগুলো শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। এটা লিখে ফেলো 4 নম্বর। এদের শ্বসনতন্ত্র ও এদেরকে শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। এই পর্বের প্রাণীগুলো এইগুলো অনুপস্থিত থাকে। সেটা তোমরা দ্রুত লিখে ফেলো, হ্যাঁ। আর হচ্ছে যে এদের দেহগর্ভ কিন্তু মেসোডার্মে আবৃত থাকে, ঠিক আছে? এদের দেহগহ্বরটা কি মেসোডার্ম দ্বারা আবৃত থাকে। আরেকটা বৈশিষ্ট্য লিখে ফেলো 5 নম্বরটা। 5 নম্বর, এদের দেহগহ্বর মেসোডার্ম দ্বারা আবৃত থাকে। মেসোডার্ম দ্বারা আবৃত থাকে। কি থাকে শিক্ষার্থীরা? এদের দেহগহ্বরটা মেসোডার্মে আবৃত, ঠিক আছে? মেসোডার্মে আবৃত। এই আর আমরা এবার উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে আমরা কি নিতে পারি? এটা এক্সাম্পল অনেকগুলো আছে, যেমন চোখ কৃমি, তারপরে হচ্ছে কেঁচো কৃমি, এইখানে অনেক প্রাণী আছে, ফাইলেরিয়া কৃমি, তারপরে হচ্ছে হুক কৃমি, গুড়া কৃমি, গোল কৃমি, সব কিছু আছে। আমি গোল কৃমির বৈজ্ঞানিক নামটা লিখে দিচ্ছি, অ্যাসকারিস লম্ব্রিকয়েডস। এক্সাম্পল হচ্ছে অ্যাসকারিস, BRI, লম্ব্রি, COIDES, অ্যাসকারিস লম্ব্রিকয়েডস, অ্যাসকারিস LOM, অ্যাসকারিস লম্ব্রিকয়েডস। শিক্ষার্থীরা তোমরা এটার সায়েন্টিফিক নামটা লিখে নাও, LOM। আমি আবারও বলছি, অ্যাসকারিস লম্ব্রিকয়েডসের বানানটা দেখে নাও, ASCARIS LOM BRI COIDES। এই হচ্ছে আমার 4র্থ পর্ব চলে গেল। এখন 5ম পর্বটি কি হতে পারে শিক্ষার্থীরা? 5ম পর্বটি কি হতে পারে? মলাস্কা, MOLLUSCA। 5ম পর্বটি হচ্ছে মলাস্কা। শিক্ষার্থীরা মলাস্কার অর্থটা যদি আমরা জানি, কারণ মলাস্কা পর্বটির নাম কিন্তু তাদের প্রাণীদের বৈশিষ্ট্য দেখেই কিন্তু পর্বের নাম হয়। তাহলে মলাস্কার অর্থটা কি আমাদের প্রথমে জানতে হবে, যে মলাস্কার অর্থটা কি। মালাস্কাস আমরা যদি, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, ঠিক আছে? এটি হচ্ছে ল্যাটিন, এটা এক ধরনের ল্যাটিন শব্দ, ল্যাটিন, অর্থাৎ মালাস্কাস, MOLLUSCUS। এর অর্থ কি? নরম। মালাস্কাস অর্থ হচ্ছে নরম, হ্যাঁ। এই মালাস্কাস অর্থ থেকেই কিন্তু মালাস্কা পর্বের নামকরণ করা হয়েছে। তো শিক্ষার্থীরা বিজ্ঞানীর নামটা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। প্রথম কোন বিজ্ঞানী মালাস্কা পর্বের নামকরণ করেছিলেন? শিক্ষার্থীরা এই পর্বের নামকরণ করেছিলেন বিজ্ঞানী গোগেনবার্গ। নামকরণ করেছেন, তোমরা লিখে নাও, এর নামকরণ করেছেন বিজ্ঞানী GOGEN
বার, বিজ্ঞানী গোগেনবার্গ এর নামকরণ করেছেন। বিজ্ঞানী গোগেনবার্গের নামটা লিখো, GO। মালাস্কা শব্দের নামকরণ করেছেন বিজ্ঞানী, আগেরটা হচ্ছে গোগেনবার্গ, এটা হচ্ছে মালাস্কা লিনিয়াস, বিজ্ঞানী লিনিয়াস হবে। আচ্ছা, বিজ্ঞানী লিনিয়াস LI। হ্যাঁ, বিজ্ঞানী শিক্ষার্থীরা তোমরা কে কে লিখছো আমি একটু দেখে নেই। তো শিক্ষার্থীরা তোমরা তাড়াতাড়ি করে লিখে ফেলো, বিজ্ঞানী লিনিয়াস LINNAE, LI লিনিয়াস NN, লিখছো তো? NNAE লিনিয়াস US, বিজ্ঞানী লিনিয়াস কত সালে এটা আবিষ্কার করেন? 1758 সালে। 1758 সালে এই পর্বের নামকরণ করেন। এই পর্বের প্রজাতির সংখ্যাটা কত হতে পারে? জীবন্ত প্রজাতির সংখ্যা, এই পর্বের জীবন্ত প্রজাতির সংখ্যা হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা জানো তো এই পর্বের জীবন্ত প্রজাতির সংখ্যা কত? শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলবে, আর মনে রাখবে যে এখানে কিন্তু এটা তোমার 84,977টি কিন্তু এখানে আছে, বুঝছো? প্রজাতির সংখ্যা 84,977টি জীবন্ত প্রজাতির সংখ্যা পাওয়া গেছে। তো শিক্ষার্থীরা এই পর্বের প্রাণীগুলো অনেক মানে 9টা পর্বের মধ্যে সংখ্যার দিক থেকে এই পর্বের প্রাণীর সংখ্যা বা স্থান কততম তোমরা জানো? এরকম একটা পরীক্ষায় কোশ্চেন আসে MCQ। সংখ্যার দিক থেকে প্রাণী জগতে যে মেজর 9টি পর্ব আছে, সেই 9টি পর্বের মধ্যে মালাস্কা পর্বের স্থান দ্বিতীয়। তোমরা সেটা লিখে ফেলো, এই পর্বের স্থানটা হচ্ছে দ্বিতীয়। এই পর্বের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে শামুক, ঝিনুক, আমরা অক্টোপাসের নাম দেখেছি, অক্টোপাসকে চিনি, অক্টোপাস, তারপরে হচ্ছে সেপিয়া, ললিগো। হ্যাঁ, এই যে পর্বের প্রাণীগুলো আছে, এই পর্বের প্রাণী জেলিফিশ, সেই সবগুলো হচ্ছে এই পর্বের প্রাণী। তো এই পর্বের প্রাণীগুলোকে আমরা দেখি যে এটা গুরুত্ব অনেক বেশি, কারণ এই পর্বের প্রাণী থেকে শামুক, ঝিনুক, অক্টোপাস, ললিগো, হ্যাঁ, এগুলা। তো আমরা জানি যে ঝিনুক থেকে আমরা মুক্তা পাই, সেই মুক্তা অনেক বেকারত্ব দূর করে, কারণ মুক্তা উপার্জন করে, তারা সংগ্রহ করে, সেটা তারা বিক্রি করে, আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আসে তাদের মধ্যে। তারপরে হচ্ছে তোমরা জানো যে তোমরা ল্যাবের মধ্যেও তোমরা দেখেছো অক্টোপাস, তোমরা দেখেছো সেখানে আছে কি সেপিয়া, ললিগো, শামুক, ঝিনুক তোমাদের ল্যাবে আছে, সেখানে তোমরা দেখেছো। তাছাড়া আমি কিছুদিন আগে একটা তোমাদের সুবিধা তোমাদেরকে তোমাদের অনলাইনে আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখিয়েছিলাম, সেখানেও তোমরা এই ছবিগুলো দেখে নিতে পারো। ললিগো, অক্টোপাস, সেপিয়া, এই ছবিগুলো দেখে নিও। এটা কিন্তু এই পর্বেরই প্রাণী। এই পর্বের প্রাণীগুলো আমাদের আর্থিক সচ্ছলতা এনে দেয়। যেমন দেখো শামুক, ঝিনুক, এটা কিন্তু আমাদের কক্সবাজারে যখন তোমরা গিয়েছিলে বিগত বছর শিক্ষা সফরে, সেখানে কি দেখেছো যে এই শামুক, ঝিনুক দিয়ে অনেক সুন্দর সুন্দর বিনোদনের কারুকাজ করে সে আমাদের কাছে বিক্রি করছিল। আমরা অনেকেই পছন্দ করে আমাদের প্রিয়জনকে দেওয়ার জন্য, কিছু নিজেদের জন্য সংগ্রহ করার জন্য আমরা সেগুলো কিনেছিলাম। সেই পর্বটাই হচ্ছে এই মলাস্কা পর্ব। তো শিক্ষার্থীরা আমরা মলাস্কা পর্বের বৈশিষ্ট্যতে চলে যাই। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মলাস্কা পর্বের নামের থেকেই আমরা কি জানি যে পর্বটি হচ্ছে নরম, তার মানে হচ্ছে দেহটা নরম, কিন্তু তার উপর একটি শক্ত খোলস দ্বারা আবৃত। তাহলে আমরা লিখে নিই দেহ নরম এবং শক্ত খোলস দ্বারা আবৃত। শক্ত খোলস
দ্বারা দেহ আবৃত। আবৃত। হ্যাঁ শিক্ষার্থীরা, এই পর্বে আমাদের আরও অনেক বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এরা কিন্তু সবাই তোমার এই পর্বে কিন্তু অধিকাংশ প্রাণীগুলো সিলোমেট আর দ্বিপার্শ্বীয় প্রতিসম, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা হচ্ছে সিলোমেট প্রাণী, সিলোমেট সিলোমেট আর অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম। কিছু আছে দ্বিপার্শ্বীয় না, যেমন শামুক, কিন্তু অধিকাংশই দ্বিপার্শ্বীয় প্রতিসম। শিক্ষার্থীরা, দ্বিপার্শ্বীয় প্রতিসম তো তোমরা জানো, আমাদের দেহ অক্ষর বরাবর যখন দুইটা ভাগ করা হয়, দুপাশে যদি সমান বন্টন হয় তবে সেই বন্টনটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর তাদের একটি সুস্পষ্ট মাথা আছে এবং সুস্পষ্ট মাথা বিদ্যমান। এই পর্বের প্রাণীদের মাথা বিদ্যমান আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, এই পর্বে আরও কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলো। তোমাদের কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা লেখার ভয়ে হয়তো অনেকে চলে যাচ্ছ, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো আসে তা দিয়েই কিন্তু তোমাদের পার হতে হবে। তো অবহেলা করলে হবে না। তো আমি তো বলেছিলাম যে তাদের দেহ মেন্টল নামক পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? তাদের দেহ মেন্টল নামক পর্দা দ্বারা আবৃত থাকে। তো শিক্ষার্থীরা, এই যে দেহটা মেন্টল পর্দা আবৃত থাকে, এই পর্দা থেকে খরিত রসে, এই পর্দা হতে খরিত রসে তাদের খোলস তৈরি হয়, তাদের চুনময় খোলস তৈরি হয়, চুনময় খোলস গঠিত হয়। শিক্ষার্থীরা, তোমরা দ্রুত তোমরা লিখে ফেলো। আজকে তোমাদের উপস্থিতি অনেক কম, কারণ লেখার ভয়ে সব পালাই গেছো। এখন এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, আর তোমাদের মনে রাখতে হবে তার দেহের অঙ্কীয় দেহের 3 নম্বর 4 নম্বর বৈশিষ্ট্যটা দেখো। দেহের অঙ্কীয় দেশে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহের অঙ্কীয় দেশে মাংসল। হ্যাঁ, অঙ্কীয় দেশে তোমার মেন্টল পর্দা প্রসারিত হয়ে মেন্টল পর্দা প্রসারিত হয়ে মাংসল পা গঠন করেছে। শিক্ষার্থীরা, এই হচ্ছে তারপরে এই পর্বের প্রাণীদের মধ্যে এদের ফুলকা, ফুসফুস, হ্যাঁ, এদের শ্বসন অঙ্গ হিসাবে 5 নাম্বার আমরা লিখতে পারি। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এদের শ্বসন অঙ্গ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ফুলকা, ফুসফুস বা উভয়ই এবং আরও কি আছে শ্বসনাঙ্গ হিসেবে ফুলকা, ফুসফুস, এমনকি মেন্টল দিয়েও, এবং উভয়ই এবং মেন্টল শ্বসনাঙ্গ হিসেবে কাজ করে। তো আমরা শিক্ষার্থীরা এইবার আমরা এই পর্বে উদাহরণ দিচ্ছি। আমি আগেই বলেছি এই পর্বের অসংখ্য প্রাণী আছে, তার মধ্যে আমি একটি পর্বের সায়েন্টিফিক নাম লিখে দিচ্ছি, সেটা শামুক, পিলা,
গ্লোবোসা, গ্লোবোসা, এই হচ্ছে আমাদের এটা সায়েন্টিফিক নাম। তো শিক্ষার্থীরা, আর এখান থেকে তোমাদের অনেক এমসিকিউ কোশ্চেন হতে পারে। এমসিকিউ কোশ্চেনগুলো হচ্ছে যে কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নেই। তোমরা এই আলোচনা থেকে কি বুঝতে পারলে যে প্লাটিহেলমিনথেস ও নেমাটোডার শ্বসনাঙ্গ নেই। মেন্টল পর্দা কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? অবশ্যই বলতে পারবে বৈশিষ্ট্যগুলো জানা থাকলে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। যদি বলা হয় সিলোমপিষ্ট প্রাণী পর্ব কোনটি, আমরা জানি প্লাটিহেলমিনথেস পর্বের মধ্যে আমরা দেখেছিলাম যে তাদের রেচনাঙ্গের নাম সিলোম, তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীটি। সৃজনশীল হিসাবে আসতে পারে, এখানে আবার এইভাবে আসতে পারে এমসিকিউ জ্ঞানমূলক হিসাবে যে মেন্টল পর্দা কী। আমরা বলবো মলাস্কা পর্বের প্রাণীদের দেহের বাইরের দিকে একটি পর্দা আছে যা শ্বসনাঙ্গ হিসেবে কাজ করে দেহটাকে আবৃত করে রাখে, সেটি হচ্ছে মেন্টল পর্দা। এটা জ্ঞানমূলক প্রশ্ন শিক্ষার্থীরা। তারপরে আসতে পারে যে সিলোম কি। হ্যাঁ, আমরা বলতে পারবো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম হচ্ছে সিলোম। তারপরে হচ্ছে এইভাবে আবার তোমাদের সৃজনশীল হিসেবে যদি প্রশ্ন আসে, এমন হতে পারে যে আমরা কক্সবাজারে শিক্ষা সফরে বেড়াতে গিয়েছিলাম, সেখানে অনেক বিক্রেতাদের দেখলাম কারুকাজ সমৃদ্ধ কিছু প্রাণীর খোলস দিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করে আমাদের মুগ্ধ করেছিল। উদ্দীপকটি শেষে বলতে পারে যে উদ্দীপকের সেই প্রাণীটির শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। আমরা তো বুঝি যে খোলসটা ছিল শামুক ঝিনুকে, তাহলে সেই শামুক ঝিনুকের দিয়ে এই তৈরি করা হয়েছিল। তাহলে বুঝেই ফেললাম যে এই পর্বের প্রাণীটি হচ্ছে মলাস্কা পর্বে। তাহলে মলাস্কা পর্বে যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিয়েছি, সেই বৈশিষ্ট্য লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এভাবে অনেক উদ্দীপক তৈরি করা হয়। যেভাবেই তৈরি করা হোক তুমি সবভাবেই পারবে, ইনশাল্লাহ পারবে, যদি তুমি পর্বের নামগুলো জানো, বৈশিষ্ট্যগুলো জানো, এমসিকিউগুলো জানো। আমি যে ছোটো 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 এমসিকিউগুলো বলেছি, সেইগুলো যদি এভাবে আমি যে এভাবে লিখে দিয়েছি সেভাবে লিখে পড়ে ফেলো আজকে, তাহলে তোমরা কোনোভাবে আটকাতে পারবে না। প্রথম অধ্যায় এবং প্রাণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে কোশ্চেন হবে। তো শিক্ষার্থীরা পড়ে ফেলবে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পরবর্তী পর্বগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।